গুড মর্নিং। আজকে এই মুহূর্তে এখন রয়েছি তুমলিংয়ে। রাত্রিবেলায় বেরিয়েছিলাম, কিন্তু রাত্রিবেলায় এই জায়গা না বাইরে আছে কোনো লাইট না কিছু। ব্রাশ করে আমি ফ্রেশ হয়ে শুধু চা নিয়ে বেরোলাম। বাবা এইটুকু উঠেই হাঁপ লেগে যাচ্ছে। ছেলে এখনো ওঠেনি। চলো, ওই দেখো এই রাস্তায় এমনি দেখলে মনে হয় যে কোনো ব্যাপার না, উঠে যেতে পারবো, তাই না? এই পেছনের দিকের ঘরগুলো দেখো, দরজা জানলা সবগুলোই কিন্তু মোটামুটি ভালো। আমাদের রুমের পেছনের যেগুলো না, ওগুলো তাও ভালো, কিন্তু ওখানে নামাটাই হচ্ছে টাফ মালপত্র নিয়ে। এই এই যে নীল রঙের যেটুকু ঘর, এইটুকুই মনে হয় সব থেকে বাজে, তাই না? চায়ের কাপগুলো দেখতে সুন্দর, চা পরিমাণে দিয়েছেও সুন্দর, কিন্তু আমাদের চায়ের টেস্ট আর এখানে চায়ের টেস্টের মধ্যে কত পার্থক্য। তুলসী পাতা লাগে খেতে। বললাম না, কাঁচা চা পাতার চা। হাওয়া দিচ্ছে ভালো, ঠান্ডা, কিন্তু বাইরের হাওয়াটা একেবারে পিকু এখনো ঘুম দিচ্ছে। এত ঠান্ডায় ও আমাদের মাঝখানে শুয়েছে তো, আর মানে মাঝরাত্রে কি ভোরের দিক থেকে শুরু করছে আমার গরম লাগছে, সে বাড়ির অভ্যাস। এখন টেনে ঘুম দিচ্ছে। ইবড়ো খেবড়ো রাস্তা তো, খুব স্মুথলি হেঁটে যাওয়া যায় না, আর খুব সুন্দরভাবে যে কথা বলতে বলতে যাবো তার উপায় নেই। এই দেখো এই ফুলগুলো, আমি সারা রাস্তা গাড়িতে করে যাচ্ছি, আর মানে যেখানে ঘন এই ফুলের বাগান সেখানে দেখছি, কিন্তু সেইভাবে তো ক্যামেরা তোলা যাচ্ছে না। এই যে এখানেও ভালো আসছে না, কিন্তু দেখতে হেভি লাগে। একটা পাতা নেই, আপনার পাতাগুলো এরকম সেই ইয়ের মতন, কি বলে, সেই ছোপা ছোপা টাইপের, তাই না? আর এই ফুল গাছগুলো, এই দেখো এই ফুলের কুড়িগুলো, এই চাটা একটু ধরো, এটা জুম করে তুলি। এই কুড়িগুলো হচ্ছে এইরকম সাদা সাদা লাগছে, যেগুলো ওগুলো কুড়ি, ফুটে গেলে পুরো থোকা গোলাপ ওরকমই লাগছে, হেভি লাগে দেখতে। আমরা যে হোমস্টেতে তুমলিংয়ে রয়েছি তার এটা হলো কিচেন কাম ডাইনিং রুমই বলা যেতে পারে। তো সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এখানকার রান্নাবান্নার পদ্ধতি বা সমস্ত কিছু কতটা আলাদা। আমরা যে হোমস্টেতে রয়েছি এটা নেপারল্যান্ডে। এখানে সময় এখন সকাল 7:10। আমাদের ঘড়ির টাইমের সঙ্গে এখানে মোটামুটি 8 ঘন্টার ডিফারেন্স দেখতে পাচ্ছি। আর আমার কাছে অ্যানালগ ওয়াচ রয়েছে, তো সেটার টাইমেই আসলে দেখে বুঝতে পারলাম যে টাইমের কতটা হেরফের রয়েছে বা কিছু। আর এইগুলো হলো এদেরই তত্ত্বাবধানের ছোট ছোট ঘর, যেগুলোতে ট্যুরিস্টরা যারা আসে এখানে ভিজিট করতে, বা সান্দাকফু থেকে দার্জিলিংয়ের যে ট্র্যাকটা তার মাঝে এই হোমস্টে আছে। এদের রুমগুলো এখানে পরপর লাইন দিয়ে রয়েছে। এই যে লাল লাল চালগুলো দেখতে পাচ্ছেন সবটাই। আর এইগুলো হলো জলের পাইপলাইন, আর এখানে বসানো রয়েছে ট্যাঙ্কি। তো যতটা লেয়ার ট্যাঙ্কি ওপরে রাখলে পরে জলটা ওরা পাবে, সেইভাবে প্রত্যেকটা ধাপে ধাপে দেখুন ট্যাঙ্কি রয়েছে, ডান দিকে রয়েছে। আর এই সামনের যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলো বেশ সুন্দর, গতকালই দেখছিলাম। আমাদেরই কিছু বন্ধুবান্ধব এই ঘরগুলোতে রয়েছে, কিন্তু এখানটা বেশ অনেকটা নিচে, নামার রাস্তাটা ঠিক ভালো নয়, ফলে আমরা ওপরের দিকের রুমটাতেই রয়েছি। গতকালের অভিজ্ঞতাও এটাই বলছে যে এই মেঘগুলো একটু পরেই ঢেকে যাবে। গতকালকেও দেখেছি যে সকালবেলাতে পাহাড়ের মাথাগুলো বেশ সুন্দর বোঝা যাচ্ছে, যত বেলা বাড়ছিল মেঘ সব ওপরে উঠে আসছে। এখনো পাহাড়ের মাথাগুলো দেখা যাচ্ছে, কিন্তু এখানে হচ্ছে মেঘ। আর কালকে আমরা এসে রুমে ঢোকার পর একটু পরে পুরো মনে হচ্ছিল দরজা খুললেই আমরা পুরো মেঘের মধ্যে রয়েছি,
ঘরের আশপাশ দিয়ে পুরো ঢেকে গেল। হাই, ওরে বাবারে, সকালবেলা 6টার থেকে ও চিল্লাচ্ছিল। অঙ্কান একটু ব্রাশ করে নাও, তারপরে আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে। সকালে জল খাবার খেয়ে আমরা এখন বেরোবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে, তাই তো? ঠান্ডা বুলু 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 বুলু। এটা হলো এদের কিচেন রুম, আপনাদের সঙ্গে আগেই শেয়ার করলাম। বাদিকে যে উনুনটা আমি শেয়ার করলাম সেটার মধ্যে জল গরম নাকি বসানো রয়েছে, মানে সবসময় এদের জল গরমের প্রয়োজন হয়। আর এই বাচ্চাটির দোলনাটা এখানে রয়েছে, বাচ্চাটিকে ঘুম থেকে তুলে সকালবেলায় এই উনুনটার পাশে নিয়ে ওর বাবা বসে রয়েছে যাতে একটু ওয়ার্ম ফিল করে। সেলফ সার্ভিস। আমি একটা একটা রুটি নেবো। হ্যাঁ বাবা, খাবা না? টমেটো পেঁয়াজ ভাজা না? হ্যাঁ চলো, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছি। জল নিয়ে আসি। আমরা তো খেয়ে নি বাবা, গাড়িতে উঠতে হবে। নিয়ে বসে পড়েছি। খেয়ে নেন খেয়ে নেন, 8টাও বাজেনি। আমরা খেয়ে নিই। খাবার হয়ে গেলে খেয়ে নেওয়া ভালো, বারবার হটপট খুললে পরে ঠান্ডা হয়ে যাবে তখন। আমরা রেডি হয়ে গাড়িতে বসে গেছি, এখন যাচ্ছি দার্জিলিং, মানে দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমরা বেরোচ্ছি। আবার মানিমঞ্জন হয়ে আবার গাড়ি চেঞ্জ করে আবার সোজা দার্জিলিং। 4 ঘন্টা লাগবে টোটালি। 4 ঘন্টা লাগবে। এখন তাহলে কটা বাজে? 8:28। আরে বাবা, সবাই এখনো এসে পৌঁছায়নি, সবাই লাগেজগুলো তোলা হয়েছে, রেডি হচ্ছে এক এক করে। আমি আর পেকো অলওয়েজ সবার আগে রেডি, তাই তো বাবা?
মানিভঞ্জন যাওয়ার পথের রাস্তাটা এত অপূর্ব সুন্দর, আমি দীর্ঘ সময় রাস্তার এই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করলাম। আর দূর থেকে যখন রাস্তা থেকে গাড়ি যেতে দেখি, সেটা যেন আরও বেশি সুন্দর লাগে। ওখানে যে একটা রাস্তা আছে তার অস্তিত্বটা বোঝাই তো গাড়িগুলো। তুমলিকে এসে আমরা ঠিকঠাক রুম পাইনি, ফলে আমাদের রাতে কারোরই ঘুম ভালো হয়নি। ভোরবেলায় আমার ছেলে পর্যাপ্ত ঘুম দিয়ে নিয়েছে, আর আমরা বাকিরা সবাই এখন একটু ডাউন ফিল করছি। ফলে সেই সমস্ত আলোচনাই চলছিল। আবারও আমরা ফিরে এসেছি সেই চিত্রে মনস্ট্রির টাওয়ারটা এখান থেকে দেখা যাচ্ছে। তো এই সময় আর এখানে দাঁড়ানোর প্রশ্ন নেই, কারণ আগের দিন আমরা যাবার পথে বেশ সুন্দর ঘুরে গেছি। এতক্ষণ রাস্তা দেখলাম একরকমের ধূসর ঘাসে ঢাকা পাহাড়ি রাস্তা। চিত্রে থেকে পাহাড়ের রাস্তার সৌন্দর্য আবার অন্যরকম। দুপাশে পুরো পাইন বাগান, মাঝখান থেকে চলে গেছে রাস্তা। এখন ক্রমশ নিচের দিকে নামছে গাড়ি, আর তার সাথে পাইন গাছের সৌন্দর্য, অপূর্ব দৃশ্য। আমরা পৌঁছে গেছি মানিভঞ্জন। আগের দিন আমরা যেখানে ছিলাম সেই হোমস্টে থেকে যে পাহাড়ের রাস্তাগুলো দেখা যাচ্ছিল, গাড়িগুলো যাচ্ছিল, আগের দিন অন্য ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমরা সেই রাস্তা থেকেই এখন যাচ্ছি। আর পাহাড়ের কোলে এক টুকরো দেখুন বাচ্চাদের খেলার মাঠও রয়েছে এখানটাতে। ওই যে এখানে দেখলাম বেশ কিছু বাচ্চা খেলাধুলো করছে। মানুষ চাইলে কত কিছু না তৈরি করতে পারে। পাহাড়ের কোলেও এত সুন্দর একটা ছোট্ট শহর। আমি প্রতিটা জিনিস দেখছি আর সমতলের সঙ্গে তুলনা করলেই ক্রমশ অবাক হয়ে যাচ্ছি। ডান দিকে রয়েছে সেই নেপালি বাজার, নেপালের মার্কেটটা, যেটা আগের দিন শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। আমরা নেমে গেছি মানিভঞ্জনে। এখান থেকে আমরা গাড়ি বদলে এরপরে চলে যাব দার্জিলিং। পরের গাড়ির জন্য আমরা অপেক্ষা করছি এখানে সবাই। আর এই বাচ্চাটি আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল, ফলে ওকে একটুখানি কোলে নিলাম। কান্না করে না।